পঞ্চগড়কে কেউ আগে এভাবে তুলে ধরেনি। সবার কাছে পঞ্চগড় মানে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু পঞ্চগড় মানেই কি শুধু কাঞ্চনজঙ্ঘা? আমার তো মনে হয় না। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, যা কিনা 5টি গড়ের সমন্বয়ে গঠিত। মির্জাপুর জামে মসজিদ থেকে আমের বন, চা বাগান থেকে মহারাজার দিঘি, বগাবিল্লার প্রাণবন্ততা আর বাংলাবান্ধার সীমান্তে সেনাদের পদক্ষেপ ও আরো কত কিছুই রয়েছে এখানে। তো চলুন চলোর সাথে এইবার হয়ে যাক আমাদের পঞ্চগড় ভ্রমণ। তো এই পঞ্চগড় ভ্রমণ শুরু হয় আমাদের বেস ক্যাম্প শেওড়াপাড়া থেকে, আর এটাই ছিল আমাদের এই বেস ক্যাম্পের সর্বশেষ ট্রিপ। আমরা কেউই আগে কখনো উত্তরবঙ্গ ভ্রমণ করিনি, তাই আমরা সবাই খুবই বেশি এক্সাইটেড ছিলাম এই হিমালয় কন্যা দেখার জন্য। এই যাত্রার বাহন হিসেবে আমরা চুজ করি দ্রুতযান এক্সপ্রেসকে, যা কিনা আমাদের ঢাকা থেকে পঞ্চগড়ে পৌঁছে দিবে 11 ঘন্টায়। লং একটা জার্নি না? তাই আমরা কমফোর্টের কথা চিন্তা করে এসি কেবিন নিয়ে নেই এবং যমুনা সেতুর বিশালতা দেখতে দেখতে আমাদের যাত্রা চলতে থাকে পঞ্চগড়ের উদ্দেশ্যে। শুভ সকাল সবাইকে পঞ্চগড় থেকে। আর এখন এক্স্যাক্টলি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, হালকা হালকা মৃদু বাতাস, একটু একটু ঠান্ডা লাগতেছে। জ্যাকেট দরকারি, সবাই জ্যাকেট নিয়ে আসবেন পঞ্চগড়ে। আর এসি কেবিন ছাড়া যদি আসেন তাহলে আপনাদের মানে ঠান্ডায় জমে যাবেন, এসি কেবিনের ভিতরেও জমে যাবেন, এসি মানে পাওয়ার এত বেশি। সো সবাইকে আমি রিকমেন্ড করব তারা আপনারা জ্যাকেট নিয়ে আসবেন। দেখা যাক আমরা কি লাকি নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। পঞ্চগড়ে এখনো মানুষ ভ্যানে করে চলাচল করে, যা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো ভ্যানে করে করতা নদীর উপর দিয়ে আমরা ঢুকে পড়লাম পঞ্চগড় শহরে। আমরা এখন চলে আসছি ধানসিঁড়ি আবাসিক হোটেলে। আর পঞ্চগড়ে থাকার মতো আবাসিক হোটেলগুলোর মধ্যে ধানসিঁড়ি হোটেলটা একটু ভালো। আমরা আরও রিসার্চ করছি, কিন্তু আলটিমেটলি আমরা ধানসিঁড়ি যে আবাসিক হোটেল সেখানে এসে পৌঁছাই। শুনেছি এখানে নাকি 350 বছরের পুরনো একটি মসজিদ আছে, আর আমাদের তো টাইম ট্রাভেল করার পুরনো ইচ্ছে আছেই। তো একটি অটো নিয়ে চলে আসলাম আমরা মির্জাপুর শাহী মসজিদে, যা কিনা আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে অবস্থিত। এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক আশ্রয়, যেখানে প্রার্থনার শব্দ মিশে যায় বাতাসে, আর ইতিহাসের ধ্বনি প্রতিধ্বনিত হয় প্রতিটি ইটে। টেরাকোটাগুলো, লতা পাতা ফুল যে টেরাকোটা আছে সেটা সত্যি খুব অসাধারণ। আর আমরা শহর থেকে প্রায় 17 কিলোমিটার ট্রাভেল করে এখানে আসছি, এই মির্জাপুর শাহী মসজিদ। সত্যি অসাধারণ। ধারণা করা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে এই মসজিদটি নির্মিত হয়। আজও শতাব্দী পেরিয়ে মির্জাপুর শাহী মসজিদ দাঁড়িয়ে আছে অবিচল, একটি জাতির বিশ্বাস হিসেবে, সংস্কৃতি আর ইতিহাসের প্রতীক হয়ে। এখন ফেরার পালা। কিন্তু ফেরার পথে আমরা এরকম একটি আম বাগান দেখি যেখানে না থেমে একদমই পারলাম না। সুখ শান্তির ডেফিনেশন হয়তো এই জায়গাগুলো থেকে এসেছে। দুনিয়াবি সব খেয়াল নিমিষেই যেন কোথায় চলে গেল। গোধূলি বেলায় আকাশের লালচে আভা দেখতে খুবই ভালো লাগে আমার, এবং তার সাথে আমরা একজন কৃষক চাচার দেখা পাই, যিনি কিনা এই আম বাগানের দায়িত্বেও রয়েছেন। তো তার কাছে আমাদের একটি ছোট্ট আবদার থাকে। আম খাবেন তো কোন কোন আম খাবেন খাবেন। আচ্ছা আর একবার ঢাকাতে আইছিল ওসবা চাইলে চেংড়াগুলো আসেনি এবার বুঝলেন। হ্যাঁ, গোপালপুর আছে, খিসিয়া আছে,
মনে হয় লাল খা আছে যত নামে কত আম আছে কাকু একটা মনে হয় 3-3.5 কেজি আই দিয়ে এই গাছটা দেখবেন খালি একবার খালি বাহার আর এই লাল খোলা এতটা করে আর কষিটা পাতলা এইখানে কষিটা আমরা কি খাবে এই যে কিবা সূর্যা উল্টে আছে একটা আছে লাল পাটি একটা আছে সাদা পাটি কোনটা খাবেন খাও আচ্ছা আসবো হ্যাঁ আপনার এই বাংলা নামটা কেন দিছে মানুষ বা আপনি নিজে দিছেন না কেউ দিছে? কাকু ওই নিজের বাপ মায়ের রাখছে আর কি ধুতির পরে আর কি কামান করে আর কি উনি লেগেছে বাংলাদেশ আর কি ওই যে পালাপালির সময় আমাদের বয়স বেশি হয়নি কাকু চুলগুলো আসে লাগছে খাটি বেশি এই জন্য না বয়স বেশি না বয়স কত হচ্ছে আপেল 40 হবে 40-45 বেশি হবে কাকু আরো বেশি হবে আরো বেশি হবে পালাপালি হবে বলে 45 শরীরে যে 46 শক্তি হ্যাঁ এই আর কি বাবু আর এখান থেকে কি এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় মানে এখানে কি পাহাড়টা দেখা যায় পাহাড়টাই তো আর যে আর এক মনে আর একটু বেলা যাইলে দেখা যাবে সকালবেলা একদম ভরভর সকালবেলা একদম একদম এখান থেকে দেখা যায় একদম একদম ক্লিয়ার কাকু তাহলে আমরা ডাইরেক্ট ক্লিয়ার তা আমরা তো আজকে দেখতে পারলাম না হ্যাঁ আজকে মনে হয় কপাল খারাপ প্রথম কুয়াশা তো হ্যাঁ। এই জন্য কাল সাল দিকে ওঠেন পাহাড়টা ঠিকই দেখা পাবে না সন্ধ্যা হলে তো দেখা যায় সন্ধ্যা হইলে দেখা যাবে সন্ধ্যাতে দেখা যায়? হ্যাঁ দেখা যাবে বাতালা দেখা যায় বাতালা বাতিলা পর্যন্ত দেখা যাবে আমাদের প্রথম দিনের সমাপ্তি এখানে। দিন শেষে আমরা ফিরলাম পঞ্চগড় শহরের 0 পয়েন্টে, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার আক্ষেপ নিয়ে। হয়তো কাল আমরা তার দেখা পাবো। আজ আমাদের দ্বিতীয় দিন এই সফরের। সকাল সকাল আমরা চেক আউট করে একটি সিএনজি নিয়ে বের হয়ে পড়লাম। গন্তব্য আমাদের তেঁতুলিয়া। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আজকে তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেই ছাড়ব। যাত্রাপথে মহারাজার দিঘির দেখা পাই আমরা। আমরা এখন আছি মহারাজা লেকে। ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকে নিয়ে বসার জন্য একটা ভালো স্পট এই জায়গা। বাট এই জায়গায় একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, চলুন জেনে নেই। মহারাজার দিঘি পঞ্চগড়ের একটি ঐতিহাসিক জলাশয়, যা মহারাজা পৃথু প্রায় 1500 বছর আগে খনন করেছিলেন বলে ধারণা করা হয়। বলা হয় মহারাজা পৃথু ও তার পরিবার যখন ধর্মনাশের ভয়ে দিঘিতে আত্মহনন করেন, তখন তাদের আত্মা আজও এই জলাশয়ের চারিপাশে ঘুরে বেড়ায়। স্থানীয়রা বিশ্বাস করেন রাতের গভীরে দিঘির পাড়ে অদ্ভুত আলো দেখা যায়, যেন পানির নিচ থেকে মশাল জ্বলে উঠছে। কেউ কেউ দাবি করেন জলের ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়, বিশেষ করে পূর্ণিমার রাতে। আরেকটি গল্প প্রচলিত হলো, যদি কেউ একা রাতের দিঘিতে ঘাটে বসে থাকে, তবে পানির ঢেউয়ের সাথে সাথে অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ ঘাটে উঠে আসছে। দিঘির পর্ব শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। যেভাবেই হোক আজ সন্ধ্যায় ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবই আমরা। তার আগে হাতে কিছু সময় ছিল, তাই আমরা বের হয়ে পড়লাম ভারতের সীমানা ঘেঁষে চা বাগান দেখার উদ্দেশ্যে। তেঁতুলিয়া প্রবেশের কিছুক্ষণ আগেই আপনার এরকম একটা চা বাগান দেখতে পারবেন, সাথে ওই যে দূরে বর্ডার দেখা যাচ্ছে, ইন্ডিয়ার বর্ডার। আর এইখানে যে এই চা বাগানগুলো দেখা যাচ্ছে, এই সাইডেরটা হলো ইন্ডিয়ার আর এই সাইডের গুলো হলো বাংলাদেশের। কোয়াইট ইন্টারেস্টিং জিনিসটা। আপনারা সবাই যদি সানসেটের সময় আসেন, এরকম একটা সুন্দর ভিউ পাবেন, যেটা সত্যি খুব অসাধারণ। চারিদিকে পাখির ডাক, কৃষকরা কাজ করছে, সবুজের সমারোহ। হঠাৎ আমাদের চোখে পড়ল পাশের কৃষি জমিটির ফসল কোনো কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা চললাম সেই জমির কৃষককে জিজ্ঞাসা করার জন্য যে আসলে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি আমাদেরকে জানান যে আপনার ফসলের ক্ষেতে ইদানিং কি কি সমস্যা হচ্ছে।
ইদানিং এই এই ফসলটাতে এই যে শুকনার আবারটাতে মানে আমনের আবারটাতে আমাদের মনে করেন যে বেশি অত্যাচার হচ্ছে কারেন্ট পোকাটাই। কারেন্ট পোকা। হ্যাঁ, এই কারেন্ট পোকাটা মনে করেন যে আমরা অন্য বছর একবার দিলে এটা আমাদের পোকাটা আর কি দমন হয়ে যায়। এবার এই বছরটা আমি 3বার দিছি, তারপরে মনে করেন পোকাটা আমার দমন হয় না, এখনো আছে। এই দেখেন না, এই যে জায়গায় জায়গায় আমাদের ধান বসাই দিছে। আমাদের ওই পাশে আমার 10 শতক জায়গা একদম মাটি হয়ে গেছে গা। একদম শেষ একদম শেষ, মানে ওটা ধান আর আশা করা যাবে না। আর এখানেই আসে ফসলের চিকিৎসা অ্যাপ। ফসলের রোগবালাই নির্ণয়ের সাথে সাথে পেয়ে যাবেন প্রয়োজনীয় কীটনাশক, যা এই অ্যাপের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আজই ডাউনলোড করুন ফসলের চিকিৎসা অ্যাপ প্লে স্টোর থেকে। হঠাৎ মনে পড়ে সন্ধ্যায় তো আমাদের ডাকবাংলো যাওয়ার কথা ছিল, তাই আমরা এসে পৌঁছাই ডাকবাংলোতে। যদি দার্জিলিং আর তেঁতুলিয়ার ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবো। এখন বাজতেছে ঘড়িতে ঠিক 5টা 20। আমরা যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাই না এখান থেকে ডাকবাংলো থেকে, কিন্তু আমরা অসাধারণ কিছু আলোকচিত্র প্রদর্শনী দেখতে পাচ্ছি ফিরোজ আল সাবা ভাইয়ের যেই ফটোগ্রাফি তার মাধ্যমে। আমি এক এক করে আপনাদেরকে কিছু কিছু তার বিশেষ ফটোগ্রাফি দেখাই, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। তেঁতুলিয়ার নাইট লাইফ অনেকের কাছে হয়তো অজানা। প্রিয় মানুষদের সাথে আসলে খুবই উপভোগ করবেন, কথা দিচ্ছি। সন্ধ্যার পর যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের লাইট জ্বালানো হয় তখন পুরো ল্যান্ডস্কেপই যেন বদলে যায়। আশেপাশের পরিবেশ তখন যেন নতুন কিছুর এক বার্তা দেয়। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ আওয়ার ডে 3 ইন পঞ্চগড়। আমরা এখন আছি কাঠের বাড়ি গেস্ট হাউস। অনেকদিন পরে শিউলি ফুল দেখলাম। And the smell of it, it's really good. এই যে আমাদের ক্রু রেডি হচ্ছে এই ঠান্ডার মধ্যে। আমরা এখন যাব চা বাগানের উদ্দেশ্যে। Let's go. আমাদের সাথে আমাদের মামা রেডি, আমাদের সাথে ট্যুর এনজয় করার জন্য। হাই দিয়ে দেন মামা, একটা হাতটা নাড়া দেন। চললাম এখন ভোরের শ্রীমঙ্গল দেখার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্রীমঙ্গল। কিন্তু এই শ্রীমঙ্গলটা পাহাড়ি না, সমতল। আমরা এখন আছি তেঁতুলিয়ার একটু সামনে। ক্রেজি একটা সানরাইজ দেখা যাচ্ছে এখান থেকে, চা বাগানের কাছ থেকে। Look at the view. সময়টা নভেম্বরের মাঝামাঝি, আর পঞ্চগড়ে শীতের আমেজটা একটু আগেই চলে আসে, আর তার সাথে ভাপা পিঠা। চলুন আমরা এখন মহানন্দার পাড়ে যাই। যাত্রাপথে দেখা পাই হলুদ বাঁশের, যা সচরাচর আমাদের দেশে দেখা যায় না। এই পথ ধরেই আমরা পৌঁছাই 19 শতকে তৈরি হওয়া এক শিব মন্দিরে। লোকমুখে শোনা যায় ভারতের বর্ডারের খুব কাছে থাকায় এই মন্দিরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়।
মন্দিরের এক পাশে চা বাগান, আরেক পাশে মহানন্দা নদী। ভোরের শিশির মেশানো ঘাস দেখে মনে হয় ভূমিটাকে বুকে আঁকড়ে ধরি, মিশে যাই এই মাটির ভেতর। এখানেই তো আমাদের একটা ঘর হবে, যেখানে আমরা সবাই মিশে যাব, আর থেকে যাবে আমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। আমরা এখন আছি তেঁতুলিয়ার বগাবিল্লাতে। এই জায়গার একটা স্পেশালিটি হচ্ছে এখানে চা বাগানের সাথে প্রচুর গাছগাছালি দেখা যায়, যেমনটি এখানে দেখা যাচ্ছে আম গাছ। এরকম আরও বিভিন্ন ধরনের বাগান আছে, চা বাগান আছে, যেখানে এরকম মাঝখানে মাঝখানে গাছ দেওয়া, যা জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখন সময় আমাদের কাজী অ্যান্ড কাজী ফার্ম ঘুরে দেখার। ওয়েলকাম টু কাজী অ্যান্ড কাজী টি স্টেট, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্গানিক চা বাগান। রাইট নাও ওয়ার ইন কাজী অ্যান্ড কাজী ফার্মস। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, এবং এখানে আসতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে ওদের কারোর সাথে, না হলে আপনারা ঢুকতে পারবেন না এখানে। অ্যামেজিং একটা জায়গা বানাইছে কাজী অ্যান্ড কাজী ফার্মস। তাদের সাথে কথা বলা হয়েছে, তাদের চা বাগানের যত সব চা গাছ আমরা দেখতে পারতেছি সবই অর্গানিক, জৈব সার ছাড়া আর কিছু ব্যবহার করা হয় না, নো কীটনাশক। দ্যাটস গুড। কাজী অ্যান্ড কাজী ফার্মসের এই অর্গানিক টানেলটাও অনেক সুন্দর করে সাজানো, মানে অনেক বেশি গ্রিনারি এখানে। স্কেপ টু সেরেনিটি। আচ্ছা চলুন এখন আমরা বাংলাবান্ধার দিকে মুভ করি। এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের উত্তর দুয়ার। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার। সপ্তাহে 2 দিন এখানে বিজিবি অ্যান্ড বিএসএফ এর প্যারেড অনুষ্ঠিত হয়, যা 2 দেশের সম্পর্ককে আরও মজবুত করে, একে অপরের প্রতি বাড়ায় শ্রদ্ধা আর ভালোবাসা। সবার আগে তো মানুষ সত্য, তাই না? একে অপরকে নিয়ে বেঁচে থাকার নামটাই তো লাইফ। ভালো খারাপ তো সবার মধ্যেই থাকবে। আমরা যদি অন্যের ভালো দিকটা ধারণ করতে শিখি, তাহলেই কেবল একটি পরিকল্পিত সমাজ গঠিত হবে। পরবর্তী প্রজন্ম পাবে এক নতুন বাংলাদেশ। এই জার্নিতে কাঞ্চনজঙ্ঘা আমাদের আরও হাম্বেল বানিয়ে দিয়েছে। নেচারের প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেল আমাদের। আসলে সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে কিছুই নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।